তারপর সে চুপ হয়ে যায়। এসব কথা অ্যালকেমিস্টের অজানা নয়। আমি সত্যিকার অ্যালকেমিস্টদের চিনতাম, বলে অ্যালকেমিস্ট। তারা নিজেদের সর্বক্ষণ ল্যাবরেটরিতে আবদ্ধ করে রাখে, চায় স্বর্ণের মতো বিবর্তিত হতে। তারপরই তারা আবিষ্কার করে ফিলোসফার্স স্টোন। কারণ যখন কোনো কিছু বিবর্তিত হয় আশেপাশের সবকিছু। বাকিরা হঠাৎ করে পরশ পাথরের সন্ধান পেয়েছে, আগেভাগে পেয়ে বসেছে উপহারটা, কিন্তু তাদের আত্মা অন্যদের আত্মার চেয়েও বেশি দামি কিছুর অপেক্ষা করছে। এমন ধারা লোক পাওয়া খুব মুশকিল। আরো এক ধরনের অ্যালকেমিস্ট আছে, যাদের একমাত্র কামনা স্বর্ণ। তারা পায়নি রহস্যের সন্ধান, ভুলে গেছে যে সীসা, তামা আর লোহাকে তাদের নিজ নিজ লক্ষ্য পূরণ করতে হবে। আর যখন কেউ অন্য লক্ষ্যে হস্তক্ষেপ করে, তারা কখনো নিজেরটুকু পূরণ করতে পারে না। বাতাসে বাতাসে অ্যালকেমিস্টের কথাটুকু অভিসম্পাতের মতো প্রতিধ্বনিত হয়। এগিয়ে যায় তারা সামনে, মাটি থেকে কুড়িয়ে নেয় একটা খোলস। এ মরুভূমি আসলে এককালে সাগর ছিল, বলে সে। খেয়াল করেছি। কানের উপর খোলসটা বসিয়ে নিতে বলে অ্যালকেমিস্ট। ছেলেবেলায় সে এমন কাজ অনেক করেছে। শুনেছি সাগরের ডাক। এই সামান্য খোলের ভিতরে বেঁচে আছে সমুদ্র, কারণ এটাই তার লক্ষ্য। এখানে আবার সাগর আসা পর্যন্ত এই শব্দ চলতেই থাকবে। তারা উঠে বসে ঘোড়ার উপরে, তারপর যেতে থাকে মিশরের পিরামিডের দিকে। মনে বিপদের কথা আসার সময় সূর্য ডুবে যাচ্ছিল। হঠাৎ ছেলেটা টের পায় চারপাশে বিশাল সব বালির ঢিবি। অ্যালকেমিস্ট খেয়াল করেছে নাকি ব্যাপারটা, কিন্তু তাকে একটু বিচলিত মনে হয় না। 5 মিনিট পর দেখা গেল সামনের ঢিবিতে অপেক্ষা করছে দুজন ঘোড়সওয়ার। অ্যালকেমিস্ট এর উদ্দেশ্যে কিছু বলার আগে তাদের সংখ্যা দাঁড়ায় 10 জনে, তারপর 100, তারপর ঢিবির চারপাশে এই গোত্রের মানুষ নীল জামা পরে যুদ্ধ করতে নেমেছে। মুখও নীল পর্দায় ঢাকা, খোলা আছে শুধু চোখ জোড়া। এত দূর থেকেও তাদের চোখের স্থির সংকল্প ধরা যায়, সেখানে মৃত্যুর ছায়া আঁকা। দুজনকে নিয়ে যাওয়া হলো কাছের সামরিক ঘাঁটিতে। নিয়ে গেল সেনাপতির তাঁবুতে। সেনাপতি তার দলবল নিয়ে আলোচনা করছিল। এরাই গুপ্তচর, বলল একজন। আমরা শুধু ভ্রমণকারী, জবাব দিল অ্যালকেমিস্ট। 3 দিন আগে তোমাদেরকে শত্রু ক্যাম্পে দেখা গেছে। তাদের একজনের সাথে কথা বলেছিলে তুমি। আমি শুধু মরুর বুকে ঘুরে বেড়ানো আর আকাশ পর্যবেক্ষণ করা এক লোক। আমার কাছে সৈন্যদল বা গোত্রের কোনো খবর পাওয়া যাবে না। বন্ধু সফরসঙ্গী হিসেবে কাজ করছিলাম। তোমার বন্ধুটা কে? প্রশ্ন করল সেনাপতি। একজন অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট বলছে, যিনি প্রকৃতির শক্তি বুঝেন। আপনাদের দেখাতে চান তার অলৌকিক ক্ষমতা। শান্ত হয়ে যায় কথাগুলো, শুনে যায় ছেলেটা, শুনে যায় ভয়ার্তভাবে। এ এলাকায় বিদেশি কি করছে? প্রশ্ন করল আরেকজন। আপনাদের গোত্রে দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছেন তিনি। ছেলেটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অ্যালকেমিস্ট বলে। হাত থেকে ব্যাগ তুলে নিয়ে দেখায় স্বর্ণ মুদ্রাগুলো। কোনো কথা ছাড়াই সেগুলো নিয়ে নেয় আরব। এ দিয়ে অনেক অস্ত্র কেনা যাবে। অ্যালকেমিস্ট কি? প্রশ্ন করে অবশেষে। এমন এক মানুষ যিনি প্রকৃতিকে বুঝেন বিশ্বকে। চাইলে তিনি শুধু বাতাসের শক্তি দিয়ে এ ঘাঁটি তছনছ করে দিতে পারতেন। হেসে ফেলল লোকগুলো। তারা যুদ্ধের কানাঘুষি সম্পর্কে ভালোভাবে জানে এই ঘাঁটি তছনছ করার মতো বাতাস উঠার তেমন কোনো সম্ভাবনা নেই। তারপর সবার হৃদস্পন্দন কেমন যেন বেড়ে গেছে।
তারা মরুর দেশের মানুষ, জাদুকরকে ভয় পায়। আমি চাই তিনি যা করে দেখাবেন। সেনাপতি বলল, 3 দিন সময় লাগবে, বলল অ্যালকেমিস্ট। প্রথমে তিনি নিজেকে বাতাসে রূপান্তর করবেন, শুধু ক্ষমতা দেখানোর জন্য। আর যদি তা করতে না পারেন, তাহলে আমাদের জীবন সমর্পণ করেছেন আপনাদের গোত্রের সম্মানে। আমার হয়ে গেছে এমন কিছু তুমি আমার কাছে সমর্পণ করতে পারো না, রাজকীয়ভাবে বলল সেনাপতি। সেই সাথে 3 দিন সময় মঞ্জুর করল। ভয়ে পাতার মতো কাঁপছে ছেলেটা। হাতে ধরে তাকে বাইরে নিয়ে আসে অ্যালকেমিস্ট। ভয় পাবার কথা কিছুতেই বুঝতে দিও না, অ্যালকেমিস্ট বলল। তারা সাহসী, ভীতুদের ঘৃণার চোখে দেখে। কিন্তু ছেলেটার কথা বলার সাহসটুকু নেই। ঘাটির মাঝামাঝি জায়গা ছেড়ে যাবার পর কথা ফুটল মুখে। তাদের বন্দি করে রাখার কোনো দরকার নেই, সোজা ব্যাপার। ছিনিয়ে নিয়েছে ঘোড়াগুলো, তাই আবারও পৃথিবী তার বিচিত্র ক্ষমতার প্রকাশ দেখায়। একটু আগেও মরুভূমি ছিল খোলা, বিশাল, এখন নিশ্ছিদ্র এক দেয়াল। আমার সম্পদ দিয়ে দিলে তাদের, প্রশ্ন করে ছেলেটা। আমার জীবনের সমস্ত সম্পদ। আচ্ছা, তাহলে মরে গেলে সেগুলো কোনো কাজে লাগতো? তোমার টাকাটা আমাদের জীবন আরো 3 দিনের জন্য বাঁচিয়ে দিয়েছে। টাকা কিন্তু সব সময় প্রাণ বাঁচাতে পারে না। কিন্তু ছেলেটা এত ভয় পেয়ে গেছে যে জ্ঞানের কথা শোনার মতো অবস্থায় নেই। কি করে যে নিজেকে বাতাসে রূপান্তর করবে কে জানে। আর যাই হোক, সে অ্যালকেমিস্ট নয়। এক প্রহরীকে একটু চা আনতে বললে অ্যালকেমিস্ট। তারপর ঢাললো ছেলেটার কবজিতে, কয়েকটা শব্দ উচ্চারণ করলো, যার কিছুই বুঝতে পারে না ছেলেটা। ভয়ের কাছে মাথা পেতে দিও না, অ্যালকেমিস্ট বলছে খুব সহজ ভাষায়। দিলে হৃদয়ের সাথে আর কথা বলতে পারবে না। কিন্তু নিজেকে কিভাবে বাতাস বানিয়ে ছাড়বো তা তো বুঝতে পারলাম না। কোনো মানুষ লক্ষ্য নিয়ে জীবন কাটালে সে প্রয়োজনীয় প্রতিটি ব্যাপার জানে। স্বপ্নকে অসম্ভব করে তোলে মাত্র একটি ব্যাপার, ব্যর্থ হবার ভয়। আমি ব্যর্থ হবার ভয় পাচ্ছি না। সমস্যা হলো কি করে নিজেকে বাতাসে বানিয়ে নিতে হয় সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। শিখতে হবে, জীবন নির্ভর করে এর উপর। আর যদি না পারি, তখন তুমি লক্ষ্য বুঝতে শুরু করে মাঝপথে মারা যাবে। তবু ভালো, আরো কোটি মানুষের মতো জীবনের লক্ষ্য কি সেটা না জেনে মরবে না। কিন্তু চিন্তা করো না, আশ্বাস দেয় অ্যালকেমিস্ট। সাধারণত মৃত্যুর হুমকি মানুষের মনে বেঁচে থাকার আশা বাড়িয়ে তোলে। কেটে গেছে প্রথম দিন। সাংঘাতিক এক যুদ্ধ হয়েছে কাছে কোথাও। অনেকে আহত হয়ে ফিরে এসেছে। মৃতদের জায়গা দখল করে নিয়েছে জীবিতরা। ছেলেটা ভাবে, মৃত্যু আসলে কিছু বদলে দেয় না। তোমরা আরো পরে মারা যেতে পারতে, এক সৈনিক মৃতদেহগুলোর পাশে বলছে। মারা যেতে পারতে শান্তি ঘোষিত হবার পর। কিন্তু যাই হোক না কেন, তোমাদের ভাগ্যে মৃত্যুই লেখা ছিল। দিনের শেষে বেরিয়ে পড়ে ছেলেটা। বাজ নিয়ে শিকারে গিয়েছিল অ্যালকেমিস্ট। আমি এখানে মাথা মুন্ডু কিছুই বুঝছি না, কি করে নিজেকে বাতাসে পরিণত করব। আবার বলে সে, কি বলছি মনে আছে তো? পৃথিবী আসলে ঈশ্বরের দৃশ্যমান অংশ। অ্যালকেমিস্টের কাজ হলো বস্তু জগতে অলৌকিকের ছোঁয়া আনা। কি করছো তুমি? বাসটাকে খাওয়াচ্ছি। আমি নিজেকে বাতাসে পরিণত না করতে পারলে মরতে হবে, বলে সে নাসুরবান্দার মতো। আর তুমি বাজ পাখিকে খাওয়াচ্ছ? মারা গেলে তুমি যাবে, বলে অ্যালকেমিস্ট। কি করে নিজেকে বাতাসে পরিণত করতে হয় তা আমি ভালোভাবেই জানি। তৃতীয় দিন ছেলেটা ঘাটির কাছে এক পাথরের উঁচু জায়গায় উঠে। প্রহরীরা কোনো বাধা দেয়নি। এর মধ্যেই শুনে বসে আছে যে এমন এক জাদুকর এসেছে এখানে, যে লোকটা নিজেকে হাওয়ায় মিলিয়ে দিতে জানে। তাকে ঘাটানোর সাহস নেই কারো। মরুভূমি বড় বিচিত্র জায়গা, এখানে সব সম্ভব। দ্বিতীয় দিনের পুরো বিকাল কেটে যায় মরুভূমির দিকে তাকিয়ে থেকে।
নিজের হৃদয়ের কথা শুনে শুনে। ছেলেটা জানে মরুভূমি তার ভয়ের ব্যাপারটা আঁচ করতে পেরেছে। তারা দুজনে একই ভাষায় কথা বলে। তৃতীয় দিন আশরাফ অধিনায়কের সাথে দেখা করে সেনাপতি। অ্যালকেমিস্টকে ডাকে সবাই, তারপর বলে, চলো সেই ছেলেটার সাথে দেখা করা যাক যে নিজেকে বাতাসে মিলিয়ে ফেলতে পারে। চলো, সুর মিলায় অ্যালকেমিস্ট। আগের দিন সেখানে সময় কাটিয়েছে সেই পাথর চূড়ায় সবাইকে নিয়ে যায় ছেলেটা। বসতে বললে সবাইকে, সময় লাগবে একটু, আমাদের কোনো তাড়া নেই, জবাব দেয় সেনাপতি। আমরা মরুর দেশের লোক। ছেলেটা দিগন্তে তাকায়। দূর দিগন্তে অনেক পাহাড় আছে, আছে বালির বিশাল বিশাল ঢিবি, পাথরের চাই, আর আছে ছোটখাটো ঝোপঝাড়। যেখানে জীবন ধারণের সামান্যতম উপকরণ, সেখানেই প্রাণ। এই মরুভূমির কথা বহু মাস ধরে তার মনে ছিল। এত কিছুর পরও সে খুব সামান্য অংশ চিনতে পেরেছে। সে সামান্য অংশ দেখেছে এক ইংরেজকে। দেখেছে মরুবহর, গোত্রযুদ্ধ, আর 50,000 গাছ ও 300 কুয়াওয়ালা এক আস্ত মরুদ্যান। আজ কি চাও তুমি? প্রশ্ন করে ধুধু বালুকাবেলা। কাল কি চেয়ে থেকে অনেক সময় কাটাওনি। তোমার কোথাও লুকিয়ে আছে আমার ভালোবাসার মানুষ, বলে ছেলেটা। তাই যখন তোমার বালির দিকে তাকাই, যেন তাকাই তার দিকে। আমাকে তার কাছে ফিরে যেতে হবে। নিজেকে বাতাসে পরিণত করার জন্য তোমার সহায়তা দরকার। ভালোবাসা কি? প্রশ্ন করে মরুভূমি। তোমার বালুর উপর দিয়ে বাজ পাখি উড়ে যাওয়া হলো ভালোবাসা, কারণ তার জন্যই তুমি সবুজ প্রান্তর, যেখান থেকে সে ফিরে আসে খোলা খেলা শেষে। সবসময় সে তোমার পথরগুলো চেনে বালির ঢেউ, সব পাহাড়। এসব কারণে তুমি তার প্রতি কৃতজ্ঞ। বাজ পাখি আমার খুব বেশি উপকার করে না, সাথে সাথে জবাব দেয় মরুভূমি। বছরের পর বছর ধরে তার খেলার সাথী হই আমি। সামান্য যা পাই তাই খাই, তারপর দেখিয়ে দেই খেলার অবস্থান। তারপর একদিন হঠাৎ টের পাই আমার বালির উপর তার খেলে যাওয়ার পর সে তীব্র বেগে উপরে তুলে নিয়ে যায় যা তৈরি করেছি আমি নিজে। আর সে কারণে তুমি তৈরি করেছো খেলাটা, জবাব দেয় ছেলে। বাজ পাখিকে পুষ্ট করার জন্য। তখন বাজ পুষ্ট করে মানুষকে, মানুষ আস্তে আস্তে পুষ্ট করবে তোমার বালুময় প্রান্ত। এভাবে আবার শুরু হবে খেলা। এভাবেই চলে পুরো জগৎ। তাহলে এই হলো ভালোবাসা। হ্যাঁ, এই হলো ভালোবাসা। এভাবেই চক্র পূর্ণ হয়, সীসা পরিণত হয় স্বর্ণে, স্বর্ণ চলে যায় মাটির গভীরে। জানি না কি কথা বলছো, বলে ওঠে মরুভূমি, কিন্তু তুমি এটুকু বুঝতে পারো যে সেখানে বালির ভিতরে কোথাও এক মেয়ে আমার অপেক্ষায় বসে আছে, আর সেজন্য আমার নিজেকে বাতাসে পরিণত করা দরকার। কিছুক্ষণ কোনো জবাব আসে না মরুভূমির পক্ষ থেকে। তারপর বলে ওঠে, আমি বালি পাঠাতে পারি যেন বাতাস বয়, এর বেশি কিছু করতে পারবো না। বাকিটার জন্য তোমাকে বাতাসের কাছে যেতে হবে। মৃদুমন্দ বাতাস উঠেছে। দূর থেকে ছেলেটাকে দেখছে গোত্রের লোকজন। এমন ভাষায় কথা বলছে নিজেদের মধ্যে যার কিছুই বুঝতে পারে না ছেলেটা। মৃদু হাসি অ্যালকেমিস্টের ঠোঁটে। বাতাসে এগিয়ে এলো, স্পর্শ করলো ছেলেটার মুখ। এটা মরুভূমির সাথে ছেলেটার কথা বলার ব্যাপারে জানে, কারণ বাতাসেরা সব শুনতে পায়। কোনো জন্মভূমি ছাড়াই ভেসে বেড়ায় সারা দুনিয়া জুড়ে। তারপর তাদের মৃত্যুর কোনো স্থান নেই। সহায়তা করে বলে ছেলেটা, একদিন তুমি আমার ভালোবাসার মানুষের কণ্ঠ বহন করেছিলে। কে তোমাকে মরুভূমি আর বাতাসের ভাষা শিখালো? আমার হৃদয়। বাতাসের অনেক নাম আছে। পৃথিবীর এই অংশের নাম হলো সিরুক্কু, কারণ সাগর থেকে শীতলতা নিয়ে আসে এটা। দূরের যে দেশ থেকে তারা এসেছে সেখানে এর নাম ল্যাভেন্ডার, কারণ বলা হয় এই বাতাসই বয়ে আনে মরুর বালি। আর
তার এলাকায় লোকে মনে করত বাতাস আসছে আন্দোলিয়া থেকে, কিন্তু আসলে বাতাস কোথাও থেকে আসে না, যায় না হারিয়ে, তাই এর শক্তি মরুভূমির চেয়ে বেশি। মানুষ মরুর বুকে গাছ বুনতে পারে, পারে ভেড়ার পাল চলাতে, কিন্তু বাতাস আটকাতে পারবে না। তুমি নিশ্চয়ই বাতাস নও। আমরা ভিন্ন জিনিস বাতাস বলে। সত্যি নয়, চলার পথে আমি অ্যালকেমিস্টের রহস্য জেনেছি। আমার ভিতরেই আছে বাতাসেরা, সব মরুভূমি, সাগরের দল, নক্ষত্র বিথি, সৃষ্টিজগতের প্রতিটা জিনিস। আমরা সবাই তৈরি হয়েছি এক হাতে, একই আত্মা আমাদের। আমি তোমার মতো হতে চাই, যেতে চাই সাগর, পাহাড়, বন, জঙ্গল আর মরুর উপর দিয়ে, বাড়ি দিয়ে ডেকে যেতে চাই আমার গুপ্তধন, বয়ে নিতে চাই ভালোবাসার মানুষের কণ্ঠস্বর। শুনলাম তুমি অ্যালকেমিস্টের সাথে আরেক দিনের কথা বলেছিলে। সে বলেছিল সে সবার নিজের নিজের গন্তব্য আছে, তাই বলে তো মানুষ নিজেকে বাতাসে পরিণত করতে পারে না। আমাকে সামান্য সময়ের জন্য বাতাস হয়ে যেতে শিখাও, যাতে আমি আর তুমি বাতাস আর মানুষের অসীম সম্ভাবনার কথা বলতে পারি। এবার উচ্চই হয়ে ওঠে বাতাস। আগে কখনো এমন হয়নি। নানা কথা বলে সে, বলে অনেক কাজের কথা। বাতাসই তৈরি করেছিল মরুভূমি, ডুবিয়ে দিয়েছিল অসংখ্য জাহাজ, বয়ে গেছে বনের উপর দিয়ে, প্রবেশ করেছে বিচিত্র আওয়াজ আর সঙ্গীতে ভরা শহরের ভিতরে। এদিকে একটা ছেলে বলছে সে বাতাসে করার মতো আরো অনেক ব্যাপার আছে। এটাকে আমরা বলি ভালোবাসা। তুমি এ ব্যাপারটা শিখলে সৃষ্টির যে কোনো কিছু শিখে যাবে। ভালোবাসলে আর কোনো কিছু বোঝার দরকার পড়ে না, কারণ যা হয় সব হয় তোমার ভিতরে। মানুষ বাতাসে পরিণত হতে পারে যদি বাতাস সহায়তা করে। বাতাস অহংকারী, ছেলেটার এত কথা তার কাছে ভালো ঠেকে না। রেগে যায়, উড়িয়ে নেয় মরুর বালি। তারপর হঠাৎ বুঝতে পারে সে চাইলে মানুষকে বাতাসে পরিণত করতে পারবে না। জানে না ভালোবাসার ব্যাপারটা কি। পৃথিবীর পথে চলার সময় দেখেছি লোকে ভালোবাসার কথা বলে আকাশের দিকে তাকায়। তার চেয়ে চলো স্বর্গকে প্রশ্ন করা যাক। তাহলে সে কাজে হাত লাগাও। এখন এত তীব্র মরুজোর সৃষ্টি করো যেন সূর্যটা ঢাকা পড়ে। তখন আমি স্বর্গের দিকে তাকাতে পারবো চোখের কোনো ক্ষতি না করে। তীব্র বেগে বাতাস বইতে থাকে, আকাশ ঢেকে যায় বালিকণায়, সূর্যটাকে সামান্য এক সোনালী থালার মতো দেখায়। এদিকে ঘাটির ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। মরুর মানুষ এমন বাতাস দেখে অভ্যস্ত, ডাকে সাইমুম নামে। এটা সাগরের ঝড়ের তুলনায় অনেক ভয়ানক। চিৎকার করে ওঠে ঘোড়াগুলো, বালু ঢুকে যায় সব অস্ত্রে। এদিকে একজন সেনাপতির দিকে তাকিয়ে বলে, আমাদের মনে হয় এখানে ব্যাপারটার ইতি ঘটানো উচিত। চোখে নীল পর্দা আর মনে ভয় নিয়ে তার ছেলেটাকে দেখার চেষ্টা করে। বন্ধ করা যাক, বলে ওঠে আরেক অধিনায়ক। আমি আল্লাহর মহত্ব দেখতে চাই। অবশেষে মুখ খুলল সেনাপতি। দেখতে চাই কি করে একজন মানুষ নিজেকে বাতাসে পরিণত করে। কিন্তু মনে মনে সে একটা হিসাব করে নিয়েছে। যে দুজন প্রতিবাদ করেছিল তারা সত্যিকার সাহসী নয়। মরুর দেশের সাহসী মানুষ হলে তারা মৃত্যুকে ভয় পেত না। সরিয়ে দেওয়া হবে তাদের ঝড় থামার পরপরই। বাতাস বলেছে যে তুমি ভালোবাসার কথা জানো। এবার সূর্যকে উদ্দেশ্য করে ছেলেটা, ভালোবাসার কথা জানলে তুমি নিশ্চয়ই ভুবনের আত্মার কথাও জানো, কারণ তা ভালোবাসায় ভরা। আমি যেখানে আছি, জবাব দেয় সূর্য, সেখান থেকে ভুবনের আত্মা দেখা যায়। এটা আমার আত্মার সাথে মিলে গেলে আমরা ঘরে তুলি ঘাস, ভেড়াদের জন্য নিয়ে আসি ছায়া। এত উপরে থেকে আমি পৃথিবী থেকে অনেক দূরে চলে এসেছি। জানি ভালোবাসা কি। জানি একটু সামনে এলেই পৃথিবীর বুকের সবকিছু ছারখার হয়ে যাবে। তখন পৃথিবীর কোনো আত্মা থাকবে না। তাই আমরা একে অন্যকে সাহায্য করি, একে অন্যকে ভালোবাসি,
এবং এভাবেই বয়ে আনি জীবনের বন্যা, দি তাপ আর আলো, আর সে আমাকে দেয় বাঁচার কারণ। তাহলে তুমি জানো ভালোবাসা কি, এবং আমি জানি পৃথিবীর আত্মাকে। সৃষ্টি জগতের পথে পথে চলার সময় আমরা অনেক কথা বলেছিলে যে তার সবচেয়ে বড় সমস্যা হলো শুধু খনিজ আর সবজিরা জানে সবাই এক। যেমন লোহাকে কখনো তামার মতো হতে দিবে না, তামাও হবে না স্বর্ণের মতো। প্রত্যেকে যার যার কাজ করে যায়, নির্দিষ্ট জনের জন্য নির্দিষ্ট কাজ। এসবই দারুণ একলয়ে থাকতো যদি সে হাত সৃষ্টির পঞ্চম দিনে থেমে যেতেন। কিন্তু ষষ্ঠ দিনে বলে যায় সূর্য, তুমি জ্ঞানী কারণ দূর থেকে সব পর্যবেক্ষণ করো, কিন্তু ভালোবাসা কি তা তুমি জানো না। ষষ্ঠ দিন না থাকলে মানুষ সৃষ্টি হতো না। তামা পড়ে থাকতো তামার মতন, সীসার মতন। কথা সত্যি, সবারই একটা গন্তব্য আছে, আরেকদিন সে গন্তব্য চেনা যাবে। তাই প্রত্যেককেই আরো ভালো কিছু পরিণত হতে হয়, যেতে হয় ভালো কোনো পথে, যেন শেষ পর্যন্ত বিশ্বের আত্মাই একমাত্র হতে পারে। ব্যাপারটা নিয়ে ভাবে সূর্য, তারপর আরো জলজলে হয়ে উঠে তার সিদ্ধান্ত নেয়। এতক্ষণ কথা শুনছিল বাতাস, এবার আরো তীব্র বেগে বইতে শুরু করে, যেন ছেলেটার কোনো ক্ষতি না হয়। এজন্যই অ্যালকেমির অস্তিত্ব বলে চলে ছেলেটা, যেন সবাই যার যার গুপ্তধনের খোঁজ করতে পারে, আগের জীবনের চেয়ে ভালো কিছুতে পরিণত হতে পারে। 10টা সে পর্যন্ত কাজ করবে যে পর্যন্ত তাকে প্রয়োজন, তারপর পরিণত হবে স্বর্ণে। এ কাজ করে অ্যালকেমিস্টরা। তারা প্রমাণ করে যে যখন আমরা বর্তমানের চেয়ে ভালো হতে চাই, আমাদের চারপাশে সবকিছু তার সাথে ভালো হয়ে যায়। কারণ তাহলে কেন বললে যে আমি ভালোবাসার ব্যাপারটা জানি না? কারণ ভালোবাসা মরুর মতো এক জায়গায় পড়ে থাকবে না, ঘুরে বেড়াবে না বাতাসের মতো, দূর থেকে সব দেখবে না তোমার মতো। ভালোবাসা হলো সেই শক্তি যা পরিণত হয় বিশ্বের আত্মায়, সমৃদ্ধ করে পৃথিবীর আত্মাকে। প্রথমে আমার মনে হয়েছিল বিশ্বের আত্মা নিখুঁত, পরে দেখলাম আসলে এটা সৃষ্টির আর সব বিষয়ের মতোই অপূর্ণ, আছে নিজের ভালো এবং মন্দ। আমরা এই পৃথিবীর আত্মাকে সমৃদ্ধ করি, আর পৃথিবী ভালো হবে কি মন্দ হবে তা নির্ভর করে আমরা ভালো হব কি মন্দ হব তার উপর। এখানে ভালোবাসার শক্তি। ভালোবাসার সময় আমরা আগের চেয়ে ভালো হতে চেষ্টা করি। তো আমার কাছে কি চাও? আমি তোমার সহায়তা চাই, যেন আমাকে বাতাসে পরিণত করতে পারি। প্রকৃতি আমাকে সৃষ্টির সবচেয়ে জ্ঞানী হিসেবে জানে, আর আমি জানি না কি করে তোমাকে বাতাসে পরিণত করা যায়। তাহলে কাকে জিজ্ঞাসা করব? একটু ভাবে সূর্য। খেয়াল করে শুনছে বাতাস। কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে সূর্যের জ্ঞানে কমতি আছে। সারা পৃথিবীতে কানাকানি পড়ে যাবে তাহলে। সে হাতের সাথে কথা বলে যেসব লিখেছে, অবশেষে বলল সূর্য। আনন্দে চিৎকার করে উঠে বাতাস, বইতে থাকে সবচেয়ে জোরে। উড়ে গেছে তাঁবু, ছড়িয়ে ছিটিয়ে গেছে সব প্রাণী। পাথরের সামনে সবাই হাতে হাত রেখে পড়ে থাকে যেন উড়ে যেতে না হয়। এবার ছেলেটা ফিরে তাকায় সে হাতের দিকে, যে সব লিখেছে। সাথে সাথে টের পায় নিশ্চুপ হয়ে গেছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। সিদ্ধান্ত নেয় সে কথা বলবে না। ভালোবাসার এক তীব্র প্রবাহ আচ্ছন্ন করে ফেলে তাকে। শুরু করে প্রার্থনা, এমন প্রার্থনা এর আগে কখনো করেনি সে। কারণ এখানে কোনো শব্দ নেই, নেই ঝংকার। এই প্রার্থনায় বেড়াগুলোর নতুন মালিক জুটে যাওয়ার কোনো ধন্যবাদ নেই, নেই আরো স্ফটিক বিক্রি করিয়ে দেওয়ার আবেদন, নেই সেই মেয়ের কাছে ফিরে যাবার আকুতি। একবারে চুপ করে থাকে ছেলেটা। চুপ করে থেকে টের পায় আসলে বাতাস, মরুভূমি আর সূর্য জীবনের সেই লেখা বোঝার চেষ্টা করছে। সে দেখেছে পৃথিবীর সর্বত্র লক্ষণ ছড়ানো, আর সে হাত এসব তৈরি করেছে কোনো না কোনো উদ্দেশ্যে। শুধু সেই হাতই পারে অলৌকিক ঘটাতে, পারে সাগরকে মরুভূমি আর মরুভূমিকে সাগর বানাতে,
অথবা মানুষকে বাতাস, কারণ শুধু সে হাতি জানে কোন মহাসূত্র দিয়ে দিনে তৈরি করা হয়েছিল মহাকর্ম। পৃথিবীর আত্মার ভিতর দিয়ে সে দেখতে পায় এটা আসলে ঈশ্বরের আত্মার এক অংশ। দেখতে পায় তার নিজের আত্মাটাও তার আত্মার একটা অংশ। আর তাই সে সামান্য এক ছেলে করতে পারবে অলৌকিক সব কাণ্ড। সেদিনের মতো করে আর কখনো সাইমুম বয়নি। তারপর যুগ যুগ ধরে আরবরা বলে বেড়ায় যে তারা এক ছেলেকে বাতাস হয়ে যেতে দেখেছে মরুর সবচেয়ে ভয়ানক সেনাপতিকে তার সব বিধ্বস্ত হয়ে যেতে। মরু জোর থেমে গেলে সবাই ছেলেটার দিকে তাকায়। সে তখন সেখানে নেই, দাঁড়িয়ে আছে এক বালু ঢাকা প্রহরীর পাশে, ঘাটির অন্য প্রান্তে। এ বিষয় দেখে থ বনে যায় সবাই। শুধু হাসছিল দুজন, সেই অ্যালকেমিস্ট যে তার উত্তরাধিকারী দেখা পেয়েছে, আর সে সেনাপতি যে ঈশ্বরের মহত্বের দেখা পেয়েছে। পরের দিন ছেলে আর অ্যালকেমিস্টকে বিদায় জানায় সেনাপতি। তারা প্রহরী হিসাবে যত দূর খুশি নিয়ে যেতে পারে একদল সৈনিককে। সারাদিন চড়ে বেড়ায় তারা। বিকেলের শেষ ভাগে চলে আসে এক ধর্মশালায়। ঘোড়া থেকে নেমে অ্যালকেমিস্ট সৈন্যদের পাঠিয়ে দেয়। এখান থেকে তুমি একা যাবে, বলল অ্যালকেমিস্ট। পিরামিড আর মাত্র 3 ঘন্টার পথ। ধন্যবাদ, তুমি আমাকে বিশ্বের ভাষা শিখিয়েছ। আমি শুধু তোমার জানা ব্যাপারটা জাগিয়ে তুলেছি ব্যাস। ধর্মশালার দরজায় কড়া নাড়ে অ্যালকেমিস্ট। তারপর কালো কাপড় পরা সন্ন্যাসীর সাথে কথা বলে কপ্টিক ভাষায়। ছেলেটাকে ঢুকিয়ে দেয় ভিতরে। আমি তার কাছে রান্নাঘর ব্যবহারের অনুমতি চেয়েছিলাম, হাসে অ্যালকেমিস্ট। ধর্মশালার পিছনে রান্নাঘরে গিয়ে আগুন জ্বালায় সে। সন্ন্যাসী একটু সীসা নিয়ে এসে লোহার পাতে বসে শেষেরটুকু। সীসা গরম হয়ে এলে চুলা থেকে বের করে রহস্যময় হলুদ ডিমটা। তারপর সেখান থেকে চুলের মতো সরু একটি অংশ তুলে নেয়, মুমে মুড়িয়ে নিয়ে দিয়ে দেয় গলিত সীসার সাথে। মিশ্রণটা রং লালচে হয়ে গেছে, অনেকটা রক্তের মতো। শরীরে আনে সে সেটাকে, তারপরে ঠান্ডা হতে দেয়। এসব কাজ করতে করতে সন্ন্যাসীর সাথে গোত্রযুদ্ধ নিয়ে কথোপকথন করে। বিরক্ত হয়ে গেছে সন্ন্যাসী। গির্জার সামনে ক্যারাভান থেমেছিল একটু সময়ের জন্য, যুদ্ধ থামার জন্য। কিন্তু ঈশ্বরের ইচ্ছাই সফল হবে, বললে সন্ন্যাসী। সত্যি, পাত্রটা ঠান্ডা হওয়ার পর অবাক চোখে দিকে তাকিয়ে থাকে সন্ন্যাসী, ছেলেটা, দুজনেই। সীসা জমে গেছে, কিন্তু আর সীসা নেই, হয়ে গেছে স্বর্ণ। আমি কি কোনোদিন কাজটা শিখতে পারবো? প্রশ্ন তুলে ছেলেটা। এটা আমার জীবনের লক্ষ্য, তোমার নয়। শুধু তোমাকে দেখানোর ইচ্ছা ছিল যে কাজটা করা সম্ভব। ধর্মশালার দরজার দিকে চলে আসে তারা। সেখানে অ্যালকেমিস্ট 4টা ভাগে ভাগ করে চাকতিটাকে। এটা আপনার জন্য, বাড়িয়ে দেয় সন্ন্যাসীর দিকে। ধর্মশালায় তীর্থযাত্রীদের সাথে যে ভালো ব্যবহার করেন সেজন্য।